হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি গরমে যেরকম থাকে সেরকমভাবে ভালো আছি ভাই। খুব ভালোও নেই, খুব খারাপও নেই, ওই গরমে জ্বলছি, পুড়ছি, ঘামছি। কন্টেন্টে চলে আসি। খুব ছোট্ট একটা ভিডিও দেবো, বেশি বক বক করবো না, কারণ যা গরম, বেশিক্ষণ বসে ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে, পাখার হাওয়াতেও কষ্ট হচ্ছে। যাই হোক, গতকাল টিনার ভিডিও নিয়ে কিছু কথা বলবো, এবং অবশ্য করে টিনার শর্টস, দারুণ দারুণ শর্টস দিচ্ছে টিনা, দেখে সত্যিকারের হাসিও পাচ্ছে, হাসাচ্ছেও, মানে যেটা কমেডি শর্টস, সেই শর্টসগুলো আসছে। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই যে শর্টসগুলো করছে, এটা করতে তো ওকে অভিনয় করতে হয়েছে, অবভিয়াসলি অভিনয় করতে হয়েছে, কারণ কাউকে হাসাতে গেলে নিজেকে কতটা অভিনয় করতে হয় সেটা যে হাসায় সেই বুঝতে পারে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে সাংঘাতিক কন্ডিশন, যে টিপিক্যাল কন্ডিশন, সে যে না পড়েছে এই পরিস্থিতিতে সে বুঝবে না অ্যাকচুয়ালি। কোনো মা বা এই পরিস্থিতিতে এইরকমভাবে ভুক্তভোগী কেউ থাকলে হয়তো সে সেইরকমভাবে ব্যথাটা বুঝলেও বুঝতে পারে। আমরা তো দূর থেকে দেখি, আমরা ভাবি যে মার ছত্রছায়া, বাবা মার ছত্রছায়ায় রয়েছে, কাজেই ওর বুকের কষ্টটা কিছুটা হলেও কম আছে। এখন কতটা কম, কতটা বেশি, কতটা ও ভুগছে সেটা একমাত্র ওই জানে আর ভগবান জানে। কিন্তু চেষ্টা করছে তার ভিউয়ার্সদের হাসাতে। ভাবো, এটা আমি বহুদিন আগের বহু ভিডিও কমিক যারা করে তাদের ভিডিওর ইন্টারভিউর থেকে জানতে পেরেছিলাম যে যারা এরকম হাসায় বা কমেডিয়ান যারা, তারা কিন্তু নিজেদের দুঃখ কষ্ট চেপে কমেডি করেই যায়, কারণ সেটা তাদের রুজি রোজগার। এই যে রুজি, এই যে রোজগার, এর জন্য মানুষ সব রকম চেষ্টা করে যতটা মানে সৎ থেকে চেষ্টাটা করা যায় সেই চেষ্টাটা চালিয়ে যায়, অন্তত তার হাতে যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী চেষ্টা চালায়। সেই জন্য বলবো টিনাকে ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। খুব সুন্দর হচ্ছে ভিডিওসগুলো এবং ভালো লাগছে। হ্যাঁ, এইরকম গানও যেমন ভালো লাগে, কমেডি ভিডিওগুলো সত্যিকারের ভালো লাগে। এবং এই কাজে ওকে সাহায্য করছে ওর বাড়ির, ওর নিজের মা বাবা, অর্থাৎ ওর ফ্যামিলি মেম্বার, বাপের বাড়ির ফ্যামিলি মেম্বার। ভাবো, তাহলে তারা যদি ওকে সাপোর্ট না করতো বা সেইভাবে ভালো না বাসতো, তাহলে কি ওর পাশে দাঁড়াতে পারতো না। কেউ পারে না, কারোর ভালো কেউ চায় না যদি না সে তার নিজের লোক, ভালোবাসার লোক, প্রাণের লোক এবং রক্তের সম্পর্কের লোক না হয়। তার মধ্যেও স্বার্থপরতা থাকে, তার মধ্যেও রেষারেষি থাকে, তার মধ্যেও লড়াই থাকে। দেখতেই পাচ্ছ, আমি আর বিভিন্ন ভিডিওতে এইসব ভিডিও, গতকালের কয়েকটা ভিডিও করেছিলাম, দুই বউয়ের কি ঝামেলা, দুই ভাইয়ের কি ঝামেলা, তাদের মাকে নিয়ে কি ঝামেলা। এরা কিন্তু একই রক্তের সম্পর্কের দুই ভাই, অথচ এদের কোনো মিলমিশ নেই। তাহলে ভাবো যে ফ্যামিলিতে একই ফ্যামিলি মেম্বার, এক জায়গায় দেখছি সবাই মিলেমিশে রয়েছে, আরেক জায়গায় দেখছি মুখ কালাকালি রয়েছে। তাহলে এই যে ভ্যারাইটি, এটাই আমরা আমাদের চারপাশে দেখতে পাই। কাজেই সেই ভ্যারাইটির মধ্যেই ঝামেলাটাই আমরা বেশি দেখি, মিলমিশটা কম দেখি। সেখানে যখন একটা ফ্যামিলি, তাদের বন্ডিং, তাদের মিলমিশ, তাদের ডেইলি লাইফে কমেডি, হাসি ঠাট্টা, একসাথে ওঠা বসা, যে কোনো জিনিসের সিদ্ধান্ত নেওয়া, খাওয়া দাওয়া, খেলাধুলা, এই সমস্ত জিনিস দেখায়, তাহলে সেই ফ্যামিলিটিকে আদর্শ ফ্যামিলি বলতে পারি কি পারি না, তোমরা বলবে। আরেকটা কথা না বললেই নয়, টিনা নিজের হেলথ নিয়ে যে কথাগুলো বলেছে, অর্থাৎ অনেকেই আছে যে তাকে বলে সবসময় খায়, মানে টিনাকে বলে সবসময় খাচ্ছ, মোটা হয়ে যাচ্ছ, তোমাকে আগের মতো লাগে না, তোমাকে এখন খুবই সম্ভবত মোটা হাতি ঠাতি কিছু একটা বলে। যাই হোক, মানে হাতি মানেই মোটা, এ তো শুনতেই হয়। এক্স্যাক্টলি আমি টিনাকে নিয়ে যে শর্টসগুলো করি সেখানে আমাকেও এসে বলে যায় যে আপনিও হাতির মতো, আপনিও দুই হাতি এক জায়গায়, যাই হোক এরকম কিছু একটা বলে। যাই হোক, তাতে কিছু যায় আসে না, মোটা হয়েছি তা হাতির মতো মোটা হয়েছি, হাতির মতো বিশাল হয়েছি, এটাই কি বড় কথা নয়? ইঁদুরের মতো তো বলেনি। আমি এটাকে আমার কমপ্লিমেন্টস হিসেবেই ধরে নিই। অসুবিধা কোথায় ভাই? জন্তু জানোয়ারের নাম নিচ্ছে, তাতে তো আমি ছোট হয়ে যাচ্ছি না। ঠিক আছে, যার যেটা মনে হচ্ছে সেটাতে বলতেই পারে, প্রত্যেকের বলার স্বাধীনতা আছে, এতে আমার খারাপ না লাগলেই হলো। টিনারও এক্স্যাক্টলি ওই মতামত যে আমি খেতে ভালোবাসি, আমি তার জন্য যদি মোটা হয়ে যাই তাতে কার কী অসুবিধা, আমাকে খারাপ লাগবে তাতে কার কী অসুবিধা। আমি মনে করছি আমি সুন্দর, আমি সুশ্রী, আমি বিউটিফুল, তাহলে এই আমার মনে করাটাকেই আমি প্রাধান্যে রাখি। এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলি। এটা আমার কথা নয়, যদি আমার কথা বলি তাহলে আমার খুব মিথ্যা কথা বলে ফেলবো। ছোটোবেলায় আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি খুব রোগা পাতলা ছিলাম। কোনো সময় তোমাদের আমার সেই ছোটোবেলাকার খুব ছোটো ছবি, ঠিক মোবাইলে তো নেই, যাই হোক চেষ্টা করবো খুঁজে দিতে, অ্যালবাম থেকে নিয়ে দিতে। কোনো এক সময়, এক্ষুনি নয়, খুব রোগা ছিলাম, যেটা কেউ বিশ্বাসই করবে না। হ্যাঁ, এতটাই রোগা ছিলাম, আর যেহেতু আমি অনেকটা লম্বা, রোগার জন্য ভীষণ লম্বা লম্বা লাগতো, মানে লোকে আমায় বাঁশ মানে দেশলাই কাঠির মতো বলতো, মানে রোগা
শরীরটা মাথাটা বড় এরকম টাইপের একটা ছিলাম। যাই হোক, তার মধ্যে বুঝতে পারছো আমার চোখে পাওয়ার প্রচণ্ড চশমা, চশমার পাওয়ার সেই ছোট 8 বছর থেকে আমার চোখে চশমা। 7 বছর হবে, 7 বছর থেকে আমার চোখে চশমা। আমি তখন ক্লাস 2তে পড়ি। তাহলে সেই সময় থেকে চশমার আমার বরাবরই মাইনাস পাওয়ার, অনেকটা করে পাওয়ার। তার মানে আমাকে কতটা কুৎসিত দেখতে ছিল আমি সেটা আমি বলতে চাইছি। এখনও কুৎসিত, আমি সুন্দর আমি বলছি না, মানে আরও বেশি, মানে মনে হতো খেতে পাই না এই গোছের। মানে আমার মা বাবাকে শুনতে হতো, বিশেষ করে মাকে, মেয়েকে খাওয়াও না, মেয়ের এরকম চেহারাটা, বুঝেছো, এইরকম কথা শুনতে হতো। সবের মধ্যে একটাই ছিল, গায়ের রঙটা পরিষ্কার, ওই জন্য একটু বেঁচে গেছিলাম। মানে কালো হলে না জানি কেমন মনে হতো। আমি কালোকে খারাপ বলি না, কালোর মধ্যেও খুব সুন্দর সুন্দর মুখশ্রী আছে। এক্স্যাক্টলি সৌন্দর্যটা কালোদের মধ্যেই ফোটে আমার মনে হয়। যাদের গায়ের রং চাপা হয় তাদের দেখবে চোখ, ম্যাক্সিমামেরই চোখ, নাক, মুখ খুব শার্প হয়। চুল, মানে কি বলবো, যদি কালোর মধ্যে সেই গ্ল্যামারটা থাকে না, তাহলে তো মানে কি বলবো, দারুণ দারুণ লাগে দেখতে। আমি এরকম প্রচুর সুন্দরী মেয়ে দেখেছি, তার জন্য মনে হয় শুধু গায়ের রং নিয়ে কি হবে। কিন্তু ওই যে আমাদের সমাজ গায়ের রংকে আগে প্রাধান্য দেয়, যেটার আমি বিরোধিতা করি। এটা তো আমার হাতে নয়, কারোর হাতে নয়, ভগবানের দান। কে গায়ের রং কীভাবে নিজের নিয়ে জন্মাবে সেটা টোটালি তার ভাগ্য। কাজে সেটা কথা না, কথাটা হচ্ছে ওই একটি জিনিসের জন্য আমি বেঁচে যেতাম, মানে দেখতে বাজে, ওইখানে একটুখানি ভালো ছিল। এইবার হচ্ছে তখন আমি খুব মন খারাপ করতাম যে আমাকে দেখতে বাজে, আমাকে ভালো লাগছে না, কোনো ড্রেস পরলেই ভালো লাগছে না। তখন আমার মা আমাকে বলতো যে দিনের মধ্যে অন্তত 2-3 বার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবি আর বলবি যে আমার থেকে সুন্দর কেউ নেই, আমার থেকে সুন্দর কেউ নেই। এইটা তুই বলতে থাক রেগুলার, নিজেকে দেখে দেখবি তোর এক সময় তোর মনে হবে সত্যিই তুই সুন্দরী, সত্যিই তুই সুন্দরী। কারণ তোর মনে একটা কনফিডেন্স গ্রো করবে যে তুই নিজেকে সুন্দর ভাবছিস। এই যে ভাবনা, এই ভাবনাটাই তোর মুখে গ্লো এনে দেবে। এবং সেই গ্লো থেকে, গ্লোটা কিসের হবে, তোর সৌন্দর্যের না, তোর কনফিডেন্সের। এটাই হলো ব্যাপার। মানুষ যদি নিজেকে নিজের কন্ট্রোলে রাখতে পারে, কারোর কথাকে পাত্তা না দিয়ে, তাহলে কিন্তু তার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে। সেই কনফিডেন্সের সৌন্দর্য কিন্তু মারাত্মক, মারাত্মক লেভেলের সেই সৌন্দর্য, সেই সৌন্দর্যের জেল্লায় অনেকেই জ্বলে যাবে ভাই, সত্যি বলছি। আজকে এই যে কথাটা আমি অনেকের ক্ষেত্রে আমি বলেছি তাদেরকে, যেহেতু আমার মা আমায় বলেছে, আমি অনেককেই বলেছি এরকম, যে এরকম ভাবো, নিজেকে নিচু ভাবার কোনো কারণ নেই। আমি যখন জন্মেছি আমি খুব প্রেশিয়াস, আমি আমার কাজের মধ্য দিয়ে, আমার নেচারের মধ্য দিয়ে, আমার বিহেভিয়ারের মধ্য দিয়ে আমি সেটা প্রকাশ করব। সবাই একদম ঠোঁট কাটা নাক কাটা সুন্দরী হয় না, তারা হলো রূপসী, যাদের রূপ আছে। আর সৌন্দর্যটা অনেকভাবে হয়। দেখবে খুব কুৎসিত কদাকার লোক যখন তার মুখটা খোলে, খুব সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর গান করে। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, কিশোর কুমার, বিশ্বাস করো, ছোটোবেলায় যখন আমি কিশোর কুমারের গান রেডিওতে শুনতাম, তখন তো রেডিও, ভাবতাম না জানি লোকটাকে কত সুন্দর দেখতে। যখন বিভিন্ন ম্যাগাজিনের, তখন তো টিভিতে এত ইন্টারভিউজ হতো না, বিভিন্ন ম্যাগাজিনের পেপারে একদিন ফার্স্ট টাইম কিশোর কুমারের ছবি দেখলাম, বিশ্বাস করো এই লোকটা অত সুন্দর গান গায়, এইরকম বিচ্ছিরি দেখতে, এরকম একটা এক্সপ্রেশন এসেছিলো আমার মনে। তা সেদিন থেকেও আমার কিছু মানে কি বলবো, অভিজ্ঞতা আমি গেইন করেছিলাম যে না, এটাও হয়। এবং একটা সময় কিশোর কুমার আমার খুব ফেভারিট একজন গায়ক, সবার ফেভারিট, আমার কেন, সবার ফেভারিট। হেমন্ত, কিশোর, রফির গান আমি অত পছন্দ করি না, আমাকে কেউ পাগল মনে করো না, এটা আমার পছন্দের ব্যাপার। যেরকমভাবে লতা মঙ্গেশকরের গানের থেকে আমার আশা ভোসলের গান বেশি প্রেফার করি, যেভাবে আমার সন্ধ্যা মুখার্জির গানের থেকে আরতি মুখার্জির গান বেশি পছন্দ করি, এইগুলো হচ্ছে মানুষের মানে চয়েসের ব্যাপার। যেভাবে আমার গীতা দত্তের গান বেশি পছন্দ করি, এই এখনকার যেমন শ্রেয়া ঘোষালের গান পছন্দ করি, ইমন, এগুলো মানে কি বলবো, এগুলো তো চয়েস, সোনু নিগম, এগুলো তো মানে আমার চয়েস। এবার দেখো, ভ্যারাইটি আছে, চয়েস বিভিন্ন, যার যেটা পছন্দ, যার যাকে পছন্দ তো সেই তাকে সাপোর্ট করবে না। চলে আসি সেই প্রসঙ্গে, তাহলে এইটাই হলো কথা। তাই সেই দিনের পর থেকে আমি বিশ্বাস করো কিশোর কুমারের গলার ফ্যানের সঙ্গে সঙ্গে তার যে একটা ভাবমূর্তি, তার ফ্যান হয়ে গেছিলাম। ঠিক আছে, তার মানে মানুষের সৌন্দর্যটা কিন্তু অনেক জায়গা থেকে আসে। তার গলা থেকে আসতে পারে, তার কথা থেকে আসতে পারে, তার বিহেভিয়ার থেকে আসতে পারে, তার অ্যাটিটিউড থেকে আসতে পারে। কাজেই সৌন্দর্য সবসময় মুখ থেকে আসে না, এটাই কথা। টিনার এই কথার মধ্য দিয়ে আমার তার ফুল সাপোর্ট চলে যায় ওর উপর, যে এটা কত সুন্দর কথা বলেছে ওই বয়সে। যদিও আমার অনেক অল্প বয়সেই মা আমাকে এটা বলেছিল, সেই জন্যই আমি আজকে একটা জায়গায় আসতে পেরেছি, ভেঙে পড়িনি, একই অবস্থা, কনফিডেন্সটা গ্রো করেছি এবং ধীরে ধীরে নিজেকে চেঞ্জ করেছি। স্টাইলটাও ব্যাপার, সব কিছু বয়সের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়, এটা হলো ব্যাপার। তাই টিনা যখন বললো না, সত্যি আমি সেই পুরোনো দিনগুলোতে ফিরে গেলাম, আমার পুরোনো অতীত মনে পড়লো।
তাই এটাই ও ইগনোর করতে শিখেছে, ও নিজেকে আরও বেশি শক্ত করে তুলেছে। ভাই এই যে একটা প্রকৃতি ও গড়ে তুলেছে না, ওকে আটকাবে কার সাধ্য, কার সাধ্য। এবং তার সঙ্গে সঙ্গে যে কথাটা ওর মুখ দিয়ে বেরোলো যে ও দাদা বৌদির মধ্যে মোটেও কাবাব মে হাড্ডি তো নয়। কাবাব মে হাড্ডি কেউ চায় না, কিন্তু কাবাব যদি হাড্ডিকে ডাকে তাহলে তার কার কী করার আছে ভাই। কিন্তু এটা কাবাব মে হাড্ডি জিনিস নয়, এটা ফ্যামিলি গেট টুগেদার, এবং ফ্যামিলি গেট টুগেদারের মতোই তারা ঘুরতে গিয়েছিল। অবশ্য করে হনিমুনে গিয়ে কাবাব মে হাড্ডি হয়নি, তাদের বেডরুমে ঢুকে রাত্রিবেলা অবশ্য করেই শোয়নি। শুতেও তো পারতো, যে দাদা বৌদির ঘরে মেঝেতে বিছনা করে শুলাম, এক ঘরে একটা পাখা চলবে বলে, শুতে তো পারতো, করেনি কিন্তু। যাই হোক, এটা একটা উদাহরণ দিলাম। এই মানুষের অজুহাতের তো মানে শেষ নেই। এখানে এসি নেই, পাখা, ওদের দুটো ঘরে দুটো ফ্যান চালাবো না, এক ঘরে শুয়ে পড়লাম, কত কী আছে, এরকম ব্যাপার। তাহলে এরকমও কিন্তু হয়, আমি এরকমও অনেক জিনিস দেখেছি। আজকে এসি নিয়ে বলছো, একটা সময় লোকের ঘরে ফ্যান থাকতো না, হয়তো একটাই ফ্যান কেনা হলো, একটা ঘরে একটা ফ্যানের মধ্যে শুয়ে পড়া হলো, এটা হলো ব্যাপার। কাজেই এই জিনিসটা তো হচ্ছে না। তাদের প্রাইভেট টাইম, প্রাইভেট স্পেস তাদেরই আছে, সেখানে কিন্তু থার্ড পার্টি বা কাবাব মে হাড্ডি ঢুকছে না। যেখানে কাবাব মে হাড্ডি হয়েছিল বা থার্ড পার্টি ঢুকেছিল, সেখানে তো কেউ প্রোটেস্ট করেনি, সেখানে সেই সমস্যাটা তো উত্থাপনই করা হয়নি। তাই টিনা তার বক্তব্যে যা বলার তো বললো, তোমরা শুনেছো, এবং অবশ্য করেই ও নিজে যেটা বললো যে ও নিজে ওর যেগুলো ভুগেছে সেটা অবশ্য করেই ওর দাদা বৌদির মধ্যে আনতে দেবে না, ঠিক আছে, এটাই হলো ব্যাপার। তারপরে তো সন্ধ্যেবেলা পরের ভিডিওর কথা বলছি, কত রকম রিলস তৈরি করলো দেখলাম। এবং সত্যিকারের তোমার এই যে ওদের সন্ধেবেলার এই যে খাওয়া দাওয়া, এই যে একসাথে বসে খেলাধুলা, এইগুলোই হচ্ছে একটা ফ্যামিলি টাইপ, যেটা কিনা সবাই মিলে করে, এবং ওদের মা ঠাকুমা বড়রা এতে অ্যাপ্রিসিয়েট করে, এবং প্রত্যেকে এর মধ্যে তোমার কি বলে যুক্ত হয়, যে ওরা করছে ওরা ওদের মতো করুক তা না, সবাই যোগদান করে, এবং আশপাশের লোকজনও তো চলে আসে, তোমরা দেখতেই পেয়েছো। তাহলে এটাই হলো ব্যাপার। আর জামাই ষষ্ঠীর যে ব্যাপারটা দেখলাম, জামাই ষষ্ঠীর দাদার কেনাকাটা অবশ্য করেই করতে গেছিলো, কিন্তু দেখায়নি। কেন দেখায়নি এটা নিয়ে আমার একটা বক্তব্য হচ্ছে, হয়তো বা দাদার জামাই ষষ্ঠী বা দাদার জামাই ষষ্ঠীর কেনাকাটা বলে ও দেখাতে চাইবে, কারণ এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। হয়তো বা বলবে কী কেনাকাটি হলো, তার কোয়ালিটি নিয়ে কথা হতে পারে, কালার নিয়ে কথা হতে পারে, দাম নিয়ে কথা হতে পারে, বা কাকে কাকে দিচ্ছে কি দিচ্ছে না সেটা নিয়ে কথা হতে পারে, মানে কন্ট্রোভার্সি হতে পারে। তার জন্য ও হয়তো স্কিপ করে গেছে, কারণ এটা দাদার ব্যাপার, দাদার শ্বশুরবাড়ির লোকজনের ব্যাপার, হয়তো আগে থেকে দেখাতে চাইনি, কারণ এটা জামাই ষষ্ঠীর গিফট। কারণ প্রত্যেকেই জানে যে এটা দাদার শ্বশুরবাড়ির লোকেরা, যে এটা যে বাড়ি থেকে আসবে তার মেয়ে জামাই, সেই বাড়িতে তার ননদ ব্লগার, কাজে ব্লগারের নিশ্চয়ই ব্লগ তারাও দেখবেই। কাজে এই গিফটসগুলো যদি আগে দেখিয়ে দেয় তাহলে কিন্তু এটা সেইভাবে সারপ্রাইজ থাকে না, সেই হিসেবেও কিন্তু নাও দেখাতে পারে, সেই জন্য হয়তো স্কিপ করে গেছে, দেখায়নি। ভবিষ্যতের কথা বলতে পারি না, কিন্তু এটা আমার ধারণা যে কী কেনাকাটি হয়েছে বা কী হয়েছে, হয়তো বা পুরোটা হয়ও নি, একটু করেছে, আবার করবে, কারণ এখনও সময় আছে। তাই জামাই ষষ্ঠী 12 তারিখ আমরা জানি, হয়তো আগে পরে চলে যাবে, সেইটা কথা না। কিন্তু আমি কি দেখাবো না দেখাবো এটা আমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। কিন্তু টিনা নিজের জন্য কিনলে বা নিজে কাউকে কিছু কিনে দিলে বা বাড়ির জন্য কিছু কিনলে অবশ্য করেই দেখায়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেখানে এটা দাদার শ্বশুরবাড়ির ব্যাপার, দাদার জামাই ষষ্ঠীর গিফটসের ব্যাপার, সেই জন্য হয়তো জিনিসটাকে দেখায়নি বা স্কিপ করে গেছে, হতে পারে, তাই না? কারণ যেভাবে ওর লাইফে কন্ট্রোভার্সি ঘোরাফেরা করছে, সেখানে এই জিনিসটাকে নিয়ে, একটা শুভ কাজটাকে নিয়ে ও হয়তো কন্ট্রোভার্সি চায়নি। অন্তত ওকে নিয়ে চলছে, চলুক, ওর বাড়ির লোককে নিয়ে ও সেভাবে কন্ট্রোভার্সি চায়নি। যদিও ও কী চাইলো না চাইলো তাতে তো কোনো কন্ট্রোভার্সি বন্ধ হবে না, কন্ট্রোভার্সি চলছে, চলবে, এবং কোনো সময় হয়তো একটু কিছু কম হবে বা বেশি হবে। তার মধ্যে একটা কথা খুব চলছে, মানে কমেন্টস বক্সে, টিনার উদ্দেশ্যে, তোমার জামাই ষষ্ঠী কী হবে, তুমি জামাই ষষ্ঠী দিয়ে কী করবে, সেই এস সরকার আসবে কিনা, ভুলভাল কথাবার্তা। যাই হোক, আমি বলি, যখন এই কথা অনেকেই বলেছে, আমিও রিপিট করছি, যে টিনা যখন বলেছিল অবশ্য করেই ওর হাজব্যান্ডের কথাকে গুরুত্ব দিতে, যে না ও কাউকে পছন্দ করে, কারোর সঙ্গে কাউকে ভালোবাসে, সেই হিসেবে একটা কথা তো বলেছিল, তো সেটা যখন বলেছিল এক বাক্যে সব লোক বিশ্বাস করে নিয়েছিল। তাহলে আজ যখন 2-3 মাস আগে ও নিজে ভিডিও করে বলে দিয়েছে যে তার সঙ্গে কোনো, ওই এস সরকারের সঙ্গে আর কোনো সম্পর্ক তার নেই, তাহলে কেন সেটা আজ কেউ বিশ্বাস করছে না? টিনার কথা যদি তখন বিশ্বাসযোগ্য মনে হয়ে থাকে, আজ কেন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না? একটা লোকের কেন কালকে বিশ্বাস থাকে তার উপর, আজ কেন তাকে অবিশ্বাসের মনে হচ্ছে? এটা হলো কথা। কারণ তারপর থেকে কিন্তু আমরা কোনোভাবেই ওই এস সরকারকে দেখতে পাইনি, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, জামাই ষষ্ঠীতে তুমি কোথায় থাকবে, জামাই ষষ্ঠীতে তুমি কি করবে, একটা প্রশ্ন।
তা আমি বলি জামাই ষষ্ঠীতে তো শুনেছি মেয়েরা বাপের বাড়িতে যায়, তা টিনা তো অলরেডি বাপের বাড়িতে রয়েছে, কাজেই বাবা মা জামাই ষষ্ঠীতে যা যা খাওয়াবার, জামাই ষষ্ঠীতে একটা ষষ্ঠী পুজোও হয়, মানে ছেলে মেয়ের কল্যাণে জামাইয়ের কল্যাণে একটা ষষ্ঠী পুজোও হয়, সে যা যা খাওয়ার পুজো করার সেটা ওর মা বাবা ওর উপর করতেই পারবে। এখন সেখানে তোমরা বলতে পারো জামাই কই, এবং অবশ্য করেই টিনার ছেলে কই, তাদের ও আনতে পারছে না, মানে ছেলেকেও আনতে পারছে না বা পারেনি এখনো, সেই জন্য ছেলে অনুপস্থিত থাকছে, তার জন্য ওর মা যেটা করার সেটাই করবে। অনুপস্থিত থাকলে অনেকেই তো বিদেশে থাকে, দূরে থাকে, জামাই ষষ্ঠীতে আসতে পারে না, সেই হিসেবে নাতির জন্য যেটা করার সেটা করবে, কোনো না কোনো দিন তো আসবে, তখন সেটা পুষিয়ে নেবে। আর জামাই প্রসঙ্গে আসে, জামাইকে বরং তোমরা গিয়ে জিজ্ঞাসা করতে পারো যে জামাই ষষ্ঠীতে টনদীপ কী করছে, কারণ সে তো আর শ্বশুর বাড়িতে যাবে না, মানে টিনাদের বাড়িতে যাবে না, এখন অন্য কোনো শ্বশুর বাড়ি আছে কিনা আমার জানা নেই। তাহলে অ্যাকচুয়ালি যদি কাউকে এখানে প্রশ্ন করার থাকে সেটা হলো টনদীপকে, জামাই ষষ্ঠীতে টনদীপ কী করছে, কারণ সে তো আর শাশুড়ির কাছে গিয়ে পাকার হাওয়া খেতে পারছে না, তাহলে সে কী করছে, ওই জন্য কি ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। আসবো ওর ভিডিও নিয়ে, ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ওর ভিডিওটা, ওকে নিয়ে করা ভিডিওটা, অবশ্য করেই আসবো, কালকে আসবো, কাল সকালের ভিডিওটা হয়তো ওকে নিয়েই হবে। ওয়েট করো ভিডিও দেখার জন্য, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।